স্বাগত সকলকে গল্পকথার শ্রুতিপাঠ্যে। পাঠ শুরু হয়েছে উপন্যাসের অধ্যায় থেকে। অদ্বৈত মল্লবর্মণ রচিত তিতাস একটি নদীর নাম। তিতাস একটি নদীর নাম উপন্যাস থেকে আজকের পর্বে আপনাদেরকে পাঠ করে শোনাবো অধ্যায় 4, দুরঙা প্রজাপতি। দুরঙা প্রজাপতি অধ্যায়টি আমি দুটি পর্বে ভাগ করে আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। তবে প্রিয় শ্রোতা বন্ধুগণ, আর দেরি না করে আজকের পর্বের পাঠ শুরু করা যাক। অদ্বৈত মল্লবর্মণ রচিত উপন্যাস তিতাস একটি নদীর নাম, অধ্যায় 4, দুরঙা প্রজাপতি। শুভলার বইয়ের জীবনে একটা প্রচণ্ড ঝড় বহিয়া গিয়াছে। ছেলেবেলায় মা বাবা তাকে অত্যন্ত ভালোবাসিত। কোনোদিন তারা তার গায়ে হাত তোলে নাই। মালদের পাড়ার মেয়েতে মেয়েতে ঝগড়া হয়, গালাগালি করে, কিন্তু পাড়ার 5 জনের কেউ কোনোদিন তার প্রতি কটুবাক্য প্রয়োগ করে নাই। পাড়ার মধ্যে তার নিজের একটা মর্যাদা ছিল, একটা গর্ব ছিল। আজ তাহা এক্কেবারেই খর্ব হইয়া গিয়াছে। আজ সে দেহে মনে বিপর্যস্ত, সমস্ত শরীরে ব্যথা, এখানে ওখানে ফুলিয়া গিয়াছে। নৌকা হইতে নামিয়া কোনো রকমই বাড়ি আসিল। কাহাকেও কিছু না বলিয়া একটা পাটি বিছাইয়া শুইয়া পড়িল। নৌকাতে অন্যান্য মেয়ে যারা ছিল তাদের নিকট হইতে সকল প্রতিবেশীরা অগৌণে ঘটনাটা জানিতে পারিল। সকল কথা শুনিয়া তার মা এক বাটি হলুদ বাটা গরম করিয়া আনিয়া বলিল, কাপড় তোল, কোনখানে বেদনা করে ক দেখি। ইস, গাও যে আগুনের মতো ততা। আদর পাইয়া তার চোখে জল আসিয়া পড়িল। মা তার 2 চোখ মুছাইয়া দিয়া বলিল, আলো নিশুত্তরি, তর নি এই দশা, তোর বুকের না পেটের না, তার লাগি তোর কি? শুভলার বউ কোনো কথা বলিল না। ওই কলিজা খেকোকে তুই কেন আদর জানাইতে গেলি? 10 জনের মাঝে তুই বেইজ্জত হইলি। সে এবারেও নিরুত্তর রহিল। তার মার কথা না বাড়াইয়া তারই কাছে শুইয়া পড়িল। বুড়া রাতের জালে গিয়াছে। বুড়ি শুইয়া শুইয়াই তামাক টানিল। তারপর বাতি নিভাইল এবং সারা রাত মেয়েকে বুকে করিয়া রাখিল। তার স্তন দুটি শুকাইয়া দড়ির মতো হইয়া গিয়াছে। মেয়ে তারই মধ্যে তার অলস স্তন দুটি ডুবাইয়া দিয়া গভীর আরাম পাইল। মা তার তোবড়ানো গালের সঙ্গে মেয়ের মসৃণ গৌরবর্ণ গালখানা মিশাইলে মেয়ের 2 চোখে ঘুমে জড়াইয়া আসিল। শরীরের ব্যথায় মাঝে মাঝে ঘুম ভাঙে, আবার ঘুম আসে। এই চেতন অবচেতনের ফাঁকে ফাঁকে কেবলই তার মনে হইতে থাকে, সংসারে কেবল মাই সত্য, আর কিছু না। পরের দিন তার শরীরের ফোলা কমিয়া গেল, ব্যথা কমিয়া গেল, মনও অনেকটা হালকা হইয়া আসিল। মনে তখনও যেটুকু দাহ ছিল, জুড়াইবার জন্য সুতা কাটার জাল বোনাতে আত্মনিয়োগ করিল, কিন্তু পাড়াতে তার হারানো মর্যাদা আর ফিরিয়া পাইল না। পাড়ার 5 জনের মুখ হইতে ঘটনাটা ভিন জাতের পাড়াতেও ছড়াইয়া পড়িল। এ ঘটনার পর পাড়ার যুবকদের নিকটই তার মুখ দেখাইতে লজ্জা করিত। তার উপর বামুন কায়েতের যুবকরা পর্যন্ত উঠান দিয়া যাইবার সময় তার ঘরের দিকে উঁকি মারিতে থাকিত। এভাবে লাঞ্ছিত হইয়া শেষে সে ঘরের দরজা বন্ধ করিয়া রাখিত। সারা দিন আর খুলিত না, কিন্তু তবু তার নিষ্কৃতি হইল না। একদিন থালা ধুইবার জন্য ঘাটে যাওয়ার সময় মঙ্গলার বউ তাকে পথে দেখিতে পাইয়া বলিল, কি গো ভইন, বাড়ির কাছে বাড়ি, ঘরের কাছে ঘর, তবু যে দেখা পাওয়া যায় না, কারণ কি? শরীর ভালো থাকে না দিদি, মধ্যে মধ্যে জ্বর জ্বর লাগে, আর বাপের জালখান পুরান হইয়া গেছে, মাছের গুতায় টিকে না, নতুন একখান জাল চাই। ঘরে কি 5টা আছে না ভাই বউ আছে? একলা আমারই তো বেবাককরণ লাগে। তো দরজা বন্ধ থাকে কি এর লাগি? শুভলার বউ ইহার কোনো উত্তর দিল না। তা দুয়ার বন্ধই করো আর যাই করো ভইন, কথাখান নগরে বাজারে জানাজানি হইয়া গেছে। শুভলার বউ আগুনের মতো জ্বলিয়া উঠিল।
কোন কথা খান? কি গো মোহনের মা, কোন কথা খান? আমার কোনো দোষ নাই ভই, বাজারের লোক যারা তামসির বাপের বাড়ি তবলা বাজায় তারা কহিয়াছে। তারা বামুন, তারা কায়েত, তারা শিক্ষিত লোক, মালও দিচ্ছে তারা বুঝে শুনে বেশি। তাদের দোকান থেকে মালোরা জিনিস বাকি আনে, জিওলের খ্যাপে যাইবার সময় তমসুক দিয়া তাদের নিকট হইতে টাকা আনে, বিয়া শাদিতেও টাকা ধার দেয় তারা। গ্রামের অধিক মালও তাদের বশ, তাদের কথা মালোরা কি গ্রাহ্য না করিয়া পারে? তারা যা বলিয়াছে মালোদের কাছে তা ব্রহ্মার লেখ। তারা বলিতেছে বিধবা মানুষ দরজা বন্ধ করিয়া থাকে, লাজে মুখ দেখায় না, কি হইয়াছে আমরা কি তাহা বুঝিতে পারি না? শুনিয়া শুবলার বউ স্তম্ভিত হইয়া গেল, পায়ের তলা হইতে তার যেন মাটি সরিয়া যাইতেছে। কিন্তু সম্বিত হারাইল না, পরিপরি করিয়া সে বাড়ি চলিয়া আসিল। ইহার পর যে কেহ তার দিকে তাকাইত, সে চক্ষু রক্তবর্ণ করিয়া তার দিকে এমনই জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করিত যে সেখানে তার তিষ্ঠিবার উপায় থাকিত না। একদিন তামসীর বাপের বাড়ির কাছে দাঁড়াইয়া যারা তবলা বাজায় গান গায় তাদের লক্ষ্য করিয়া এমন গালি শুরু করিল যে 1 ঘণ্টার আগে থামিল না। পাড়ার আর সব মেয়েরা বলিতে লাগিল, মা গো মা, রাড়ি যেন একেবারে বান্ধে খাড়া হইয়াছে। সে মাল ওপাড়া হইতে উহাদের পাট উঠাইবার চেষ্টা করিতে লাগিল, কিন্তু কোনো পথ পাইল না। আগের মাতব্বররা এখন আর তেমন নাই, থাকিলে অনায়াসে একাট বিহিত করা যাইত। যাত্রাবাড়ির রামপ্রসাদ মালো সমাজে বিধবা বিবাহ চালাইতে গিয়া জব্দ হইয়াছে। গ্রামের চক্রবর্তী ঠাকুর পুরোহিত দর্পণ খুলিয়া মালদিগকে বুঝাইয়াছে, বিধবার বিবাহ দিলে নরকে যাইতে হইবে। কাজী ব্রাহ্মণ পণ্ডিতের কথা শিরোধার্য করিয়া রামপ্রসাদকে তারা অগ্রাহ্য করিয়াছে। এখন আর মালো সমাজে তাঁর তত প্রভাব নাই। দয়ালচাঁদ আগে উচিত কথা বলিত, তাদের যাত্রা দলে সেজন মুনি ঋষি সাজিত। শহরে যাত্রা গাহিয়া তারা তাকে বড়লোকের কাছ থেকে সোনা রূপার মেডেল পাওয়াইয়াছে। ইহার পর দয়ালচাঁদও আজকাল ইহাদের দিকেই ঝুঁকিয়া পড়িয়াছে, এখন আর আগের মতো উচিত কথা কহিবে না। কিন্তু শুবলার বউ, এর মধ্যে বিপ্লবী নারী বাস করে, সে দমিতে জানি না। মোহনের মা, এই গাঁয়ের মাইয়া আমি, বিয়া হয়েছে এই গাঁয়ে, আমি নি ডরাই, বাজাইরা লোকেরে গো। মঙ্গলার বউ বলে, তুমি মাইয়া মানুষ, তুমি কি করতে পারো ভইন? আমি সব পারি, আর কিছু না পারি আগুন লাগাইয়া গাঁও জ্বালাইয়া দিতে পারি। গাঁয়ের এক ঘরে আগুন লাগলে সহস্রেক ঘর পুড়া যায়, বাজাইরা পাড়া যেমন পূর্ব মালো পাড়াও। অপমানের বাঁচনের থাইক্কা সম্মানের মরণও ভালা দিদি। কথাটা মালোর ছেলেদেরও মনে ধরিল। 3 জন লোক তবলা বাজাইয়া বেশি রাতের পর উঠিয়া বাড়ি যাইবার সময় মালোর ছেলেরা পথে পাইয়া তাহাদিগকে শুধু হাতে অনেক মার মারিল। মার খাইয়া দলের লোকজন ডাকাইয়া তারা একত্র মিলিত হইল কি করা যায় তাহা স্থির করিবার জন্য। অনেক বাদানুবাদের পর স্থির হইল তারা সামনাসামনি প্রতিশোধ নিবে না। মালোদের জানমাল বলিতে গেলে তাদেরই হাতে। মালদিগকে তারা হাতে না মারিয়া অন্য উপায় মারিবে। সেই দিন হইতে মালোপাড়ার আকাশে একখণ্ড কালো মেঘে ভাসিয়া থাকিল। কেউ জানিল না তার ছায়া কালক্রমে কতখানি আতঙ্কের বিষয় হইয়া দাঁড়াইবে। সেদিন কাদিরের ছেলের নূতন যে নৌকা দৌড়াইবার জন্য খলাই গিয়াছিল, সে নৌকার ফিরিল না। প্রতি বৎসরই এমন হয়, কোনো না কোনো গাঁয়ের নৌকার সঙ্গে কোনো না কোনো গাঁয়ের নৌকার সংঘর্ষ লাগেই। পুরানো ঝগড়া থাকিলে তো কথাই নাই, সুযোগ দেখিয়া নৌকাখানা শটান শত্রু নৌকার পেটে ঢুকাইয়া দেয়। বিদীর্ণ হইয়া যায় সেই নৌকা, মারের উপকরণ নৌকাতেই প্রস্তুত থাকে। শুরু হইয়া যায় মারামারি। কত লোকের মাথা ভাঙে, হাত পা কোমর ভাঙে, কত লোক জলে পড়িয়া গিয়া আর ওঠে না। প্রতি বৎসরই এমন একটা দুটা মারামারি হয়। প্রতিযোগিতার সময় প্রতি বৎসরই কোনো না কোনো একটা নৌকা আরেকটা নৌকার উপরে উঠিয়া পড়ে।
এ বৎসর উঠিয়া ছাদিরের নৌকার উপরে ছাদিরের নৌকাখানাকে বিদীর্ণ করিয়া দিল যে নৌকাখানা, ছাদিরের লোক তাদের চেনে না। ঘটনাটা চক্ষুর নিমেষে ঘটিয়া গেল। এর মুহূর্ত আগেও তার নৌকা ময়ূরের মতো বৈঠার পেখম উড়াইয়া সর্পের গতিতে চলিতেছিল। পলক ফেলিতে দেখে তারা বিক্ষিপ্ত হইয়া জলে পড়িয়া গিয়াছি। ঘর নিস্তব্ধ, কাহারও মুখে কথা নাই। সকলের ঊর্ধ্ব নিঃশ্বাসে শুনিতেছে এ বাড়ির সকলের ভাগ্যে যেন একটা ঝড় বহিয়া এখন সব কিছু স্তব্ধ হইয়া গিয়াছে। কেরোসিনের বাতিটা টিমটিম করিয়া ঘরটাকে আলো দিয়া রাখিয়াছে মাত্র। আসলে সব কিছুই যেন আধারে জমাট বাঁধিয়া গিয়াছে। সকলের আগে রমু। সে তার বাপের প্রত্যেকটি কথা গিলিতেছে। বাপকে তার কাছে খুব বড় বোধ হইতে লাগিল। এত বড় একটা বিপদ ঘাড়ে লইয়া বাঁচিয়া আসিল যে মানুষ, সে এত বড় যে নাগাল পাওয়া যায় না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কাদের মিয়া বলিল, খোদা মেহেরবান, তরে বাঁচাইছে, আর সব লোকের না জানি কি গতি হইল। জানি না বাপ, আমি কি বাঁচতাম? জলে পইরা দেখি, শতে বিশতে নাও। কোনটা গেল মাথার উপর দিয়া, কোনটা গেল ডাইনে দিয়া, কোনটা গেল বাঁয়ে দিয়া, কোনটার লাগলো ছিটা পানি, কোনটার লাগলো বৈঠার বাড়ি। শেষে আমি দুই চক্ষে অন্ধকার দেখলাম। এমন সময় দেখলাম তারে, চিনলাম, হাত বাড়াইলাম, ঝাঁপ দিয়া পানিতে পড়ল। আমারে পাছড়াইয়া শেষে তার নাও এনিয়া তুলল। ওই যে আলুর নাও, ডুবরার কালে যে জন বাঁচাইছিল, সেই জাল্লা ভাই। সকৃতজ্ঞ চোখে সকলেই আরেকবার বনমালীকে দেখিল। তার উপর রমুর অসীম শ্রদ্ধা হইল। পাড়াতে একটা কান্নাকাটির রোল উঠিবার উপক্রম হইয়াছিল। পাড়ার যুবক বলিতে যারা ছিল সকলেই ছাদিরের নৌকাতে গিয়াছিল। এই বিপদের কথা শুনিয়া সকলেই অভিভূত হইয়া পড়িল। এমন সময় তাদের দুই একজন করিয়া আসিয়া উপস্থিত হইতেছে দেখিয়া কাদির বলিল, এখন চঞ্চল হইও না, আর কতক্ষণ বিলম্ব করো? খোদা আনিলে দেখিবে সকলেই আসিয়া পড়িবে। তার কথাই ঠিক হইল। এই পথে যত নৌকা আসিতেছে প্রায় সবগুলিতেই দুইজন চারিজন করিয়া তারা সকলেই প্রায় নিরাপদে ফিরিয়া আসিল। রমুর ভাবনা হইল, যখন সকলেই আসিল তখন নৌকাখানাও ফিরিয়া আসিলে ভালো হইত। এক সময় ছাদির সহসা অভিভূত হইয়া বলিল, বাজান, তোমার 500 টাকা দিয়া আইলাম তিতাসের তলায়। কাদের অনেক সান্ত্বনা বাক্যে তার মনের ভার লাঘব করিলে সে বনমালীর হাত ধরিয়া বলিল, তুমি ভাই হইলেও আছো, বন্ধু হইলেও আছো, সাইটটা জল চিরা না খাওয়াইয়া ছাড়ছি না। কাদিরেরও মনে হইল, ঠিক কথা, ইহাদিগকে আপ্যায়ন করিতেই হইবে। বাপ বেটার মিলিত অনুরোধ তারা কিছুতেই এড়াইতে পারিল না। রমুর মার বাপের বাড়ি হিন্দু পাড়ার নিকটে। সে প্রশস্ত গোয়াল ঘরখানা বেশ করিয়া নিকাইয়া দিল। কলসি হইতে চিরা বাহির করিয়া ক্ষিপ্র হস্তে কুলাতে করিয়া ছাড়িয়া দিল। ছাদের ক্ষিপ্র হস্তে গাই দুহিয়া অনেক দুধ আনিয়া দিল। কাদের মিয়া কুমারপাড়া হইতে এক দৌড়ে নিয়া আসিল একটা নূতন হাঁড়ি। উদয় তারা 3খানা মাটির ঢেলার উপর হাঁড়ি বসাইয়া কাঠের আগুনে দুধ জাল দিতেছে। আগুনটা এক একবার কমে, আবার দপ করিয়া বাড়িয়া ওঠে। যখন বাড়িয়া ওঠে তখন উদয় তারার মুখটা লাল দেখায়। যখন নিভিয়া যায় মুখটা নিচু করিয়া ফুঁ দেয়, তখনই সহসা জ্বলিয়া ওঠে। সে আগুনে উদয় তারার মুখটা আবার লাল দেখায়। দূরে দাঁড়াইয়া অনেকক্ষণ ধরিয়া দেখিতেছিল জমিলা, কাদিরের একমাত্র মেয়ে সে। শেষে নিশ্চিতভাবে চিনিয়া ফেলিল। রমুর মাকে বারান্দা হইতে টানিয়া নামাইয়া কহিল, ভাবি, এ যে সেই মানুষ, আমার পয়লা নাই ওরের সময় পথে যারে দেখছিলাম।
ডুবাইয়া ডুবাইয়া কলসি ভরছে সেই মানুষ, যার কথা কতবার কইছি। সারাদিনের শ্রান্তি, ঝগড়ার ঝামেলা, তার উপর ক্ষুধা। গোয়াল ঘরে বসিয়া কলা পাতায় দুধ বাতাসা মিশাইয়া তারা সেদিন পরিতৃপ্তির সহিত জল চিরা খাইল। খাওয়ার পর জমিলা উদয় তারাকে টানিয়া অন্দরে নিয়া বসাইল, বলিল, বিয়ার পর আমরা পয়লা নাই ওর। আমি ছিলাম নৌকার ছইয়ের ভিতরে, ছইয়ের মুখ ছিল একখানা শাড়ি কুঁচিয়া বন্ধ করা, বাতাসে শাড়ির গোঁজাটা খুলিয়া গেল। তুমি তখন ঘাটে ঢেউ দিয়া জল ভরিতেছিলে, আমি তোমাকে দেখিলাম, মনে হইল যেন কতকালের চেনা। জানা নাই শোনা নাই, কি জানি কেন একজনকে দেখিয়া এত ভালো লাগে, তাই আমি বারে বারে দেখিলাম, কিন্তু তুমি আমাকে দেখিলে না। পরের বারে এখানে আসিয়া বাপকে বলিয়াছিলাম সই পাতিব। বাপ বলিল, নাম জানি না নিশানা জানি না, কি করিয়া খুঁজিয়া পাইব। তারপর কতবার তোমার ঘাট দিয়া নাইওরে গিয়াছি, তখন আমি পুরানো। শাড়ির বেড়া নিজ হাতে খুলিয়া আতিপাতি করিয়া চাহিয়াছি, তোমাকে দেখিতে পাই কিনা। দেখিতে পাই নাই। আর কি কাণ্ড, আজ তুমি নিজে যাচিয়া আসিয়াছ যখন, তখন তুমি এখানে 2 দিন বেড়াও, তোমার বাড়িতে আমারে নিয়া 2 দিন রাখো। শুনিয়া উদয় তারা শুধু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। তার জমিলা নামটা খুব ভালো লাগিল, কিন্তু সে সংসারের সম্বন্ধে এত অনভিজ্ঞ দেখিয়া বেদনা বোধ করিল। কালো মেঘ সরিয়া গিয়া চাঁদ উঠিলে দেখিতে কেমন সুন্দর হয়, তেমনি একটা বড় বিপদ কাটিয়া গিয়া মনের সুখের উদয় হইলে সে সুখ কত মধুর হয়। তাহা কাদিরের বাড়িতে তখন যে না দেখিয়াছে, তাহাকে কি বলিয়া বুঝান যায়। নৌকায় ঝগড়া মারামারির দরুন মনে যে অস্বস্তিটুকু ছিল কাদিরের বাড়ি অতিথি হইয়া, তারা তাহা সম্পূর্ণরূপে ভুলিয়া গেল। মনে স্নেহ প্রীতির অনুপম এক ছোপ লইয়া তারা নৌকাতে গিয়া উঠিল। আকাশে তখন চাঁদ উঠিয়াছে, তারই আলোকে তিতাসের ছোট ছোট ঢেউগুলি চিকমিক করিতেছে। সেই ঢেউ ভাঙিয়া নৌকা আগাইয়া চলিল। গেল না কেবল বনমালী আর অনন্ত, গৃহকর্তার নির্বন্ধাতিশয্যে তারা আজ এখানে রহিয়া গিয়াছে। পরদিন সকালে অনন্তর ঘুম ভাঙিলে বাহিরে গেল। গোয়াল ঘরে একপাল গরু ডাকাডাকি করিতেছে, বাছুরগুলি ছাড়া পাইয়া অকারণে লাফাইতেছে। অদূরেই বর্ষার জল থই থই করিতেছে, ছোট ছোট নানা জাতের গাছগুলি কোমর জলে আটকা পড়িয়াছে। তারই সঙ্গে এক একটা ডিঙি বাঁধা একটা খোলা জায়গাতে বাঁশের লম্বা আড়া বাঁধিয়া তার উপর ঝুলাইয়া পাট শুকাইতে দিয়াছে, যেন খুব বড় একটা পাটের দেওয়াল বানাইয়া রাখা হইয়াছে। ভেজা পাটের গন্ধ দিগবিদিকে ছাইয়া ফেলিয়াছে। আকৃষ্ট হইয়া ঝাঁকে ঝাঁকে ফড়িং উড়িতেছে বসিতেছে। অনন্ত নিবিষ্ট মনে সেগুলি দেখিয়া চলিয়াছে। দেখিতে দেখিতে একখানি মোড় ঘুরিবার সময় দেখিল রমু দাঁড়াইয়া আছে। অনন্তর মতো তারও চোখে মুখে বিস্ময়। তার সঙ্গে কথা বলিবার জন্য রমুর প্রাণ ছটফট করিতেছিল। সে শুধু ভাবিতেছিল তাহাদের বাড়িতে এরা রহিয়া গিয়াছে, কি মজা। কথা বলার উপলক্ষ খুঁজিতে খুঁজিতে এক সময় রমু বলিল, তুমি ফড়িং ধরো না? অনন্ত বলিল, না। রমু আবার বলিল, ওই বাঁশের পুল পার হইয়া যে বাড়ি, সে বাড়িতে থাকে গফুর, আমার চাচাতো ভাই। সে খুব ফড়িং ধরে আর আড়কাঠি বিধাইয়া ছাড়িয়া দেয়। তারা ছটফট করিয়া মরিয়া যায়। দেখিয়া আমার মনে কষ্ট লাগে। তুমি ফড়িং ধরো না, তুমি কত ভালো। এমন সময় রমুর মা গাদায় ফেলিবার জন্য গোয়াল ঘর হইতে এক ঝুড়ি গোবর লইয়া যাইতেছিল। তারা দুইজনকে একসঙ্গে পরিচিতের মতো কথা বলিতে দেখিয়া তার মাতৃহৃদয় উচ্ছ্বসিত হইয়া উঠিল। যাইবার সময় শশা গাছ হইতে টুক করিয়া একটি শশা পাড়িয়া অনন্তর হাতে দিয়া বলিল, ধরো বাজি খাও। শশাটা হাতে লইয়া
অনন্ত বিস্মিতভাবে চাহিয়া রহিল। রমু বলিয়া দিল, মা। মা নাম শুনিয়াই অনন্ত তার পায়ে ঢিপ করিয়া একটি প্রণাম করিয়া আসিল। গ্রামে ফিরিয়া অনন্ত লেখাপড়ায় মন দিল। গোসাই বাবাজি যেদিন তাকে প্রথম কালা আখর শিখাইল, সেদিন তার আনন্দ উপচাইয়া উঠিল। একটি নূতন জগৎ তাকে দ্বার খুলিয়া ডাকিয়া নিয়া গেল। তারপর 2 আখরে 3 আখরে মিলিয়া এক একটা কথা হইল। এ সকল কথা মুখে যেমন বলা যায়, তেমনি লিখিয়াও প্রকাশ করা যায়। দেখিয়া তার বিস্ময়ের অবধি রহিল না। 3 কোণা 4 কোণা গোল নানা রকমের আখরগুলি কলা পাতায় নকশা করিতে কি যে ভালো লাগে। রাতে শুইলেও সেগুলি আকার নিয়া চোখের সামনে জ্বলজ্বল করিতে থাকে। দেখিতে দেখিতে শিশু শিক্ষা শেষ হইয়া যায়। বনমালীর গর্ব হয়, সে বইটার যে কোনো একটা জায়গা আঙুল দিয়া দেখাইয়া বলে, এইখানে পড়ো দেখি। অনন্ত পড়ে, কোথাও ঠেকে না। মাঝে মাঝে বনমালীর দীর্ঘ নিঃশ্বাস পড়ে, বলে, কালা আখর কেমন জিনিস, সময় থাকতে জানলাম না, অখন তাই শিখলাম। শিশু শিক্ষা শেষ করিয়া বাল্য শিক্ষা ধরে, তার সঙ্গে ধারাপাত। ঘোড়ায় চড়িল, আবার পড়িল। কথাগুলি নূতন, কিন্তু আখরগুলি চেনা। শিশু শিক্ষাতেই এসবই পাওয়া গিয়াছে। এখানে একটা ছবি আছে, লোকটা ঘোড়া ছুটাইয়াছে, পড়িয়া যাওয়ার ছবি নাই। কোন সময় পড়িয়া গিয়া উঠিয়া পড়িয়াছে সেটা দেখিতে পায় নাই বলিয়াই ছবি দেয় নাই। তারপর আসিল যুক্তাক্ষর। এগুলি কঠিন এবং জটিল, কিন্তু এই কঠিনতায় জটিলতায় যে একটা মোহ আছে, অনন্তকে তাহা পাইয়া বসিল। তার নতুন নতুন রূপ নিয়া তার মানসলোকে আপনা থেকে আসিয়া ধরা দিতে লাগিল। অনন্তবালাকেও তার কাছে পড়িতে দেওয়া হইল, কিন্তু মেয়েটার পড়াতে বিশেষ মন নাই। কিছুই শিখিতে পারে না, পরেই না শিখিবে কি করিয়া। সে কেবল একবার অনন্তর দিকে চাহিয়া থাকে, আবার বাহিরে যেখানে ধান ক্ষেতের সঙ্গে আকাশ মিশিয়াছে সেই দিকে চাহিয়া থাকে। হয়তো দূরে যেখানে আর একটা গাঁ আছে তার দিকে চোখ মেলিয়া ধরে, আর সুযোগ পাইলেই কেবল কথা বলে। কোনো অর্থ হয় না, দরকারে লাগে না, এমন সব কথা বলিতে থাকে। একবার বলিতে থাকিলে থামানো মুশকিল হয়। কোনো দিন বলে, আজ আমাদের বাড়িতে অনেক কথা হইয়াছে, তোমারে আমারে নিয়া। নামে নামে মিল আছে, কিন্তু অত মিল ভালো নয়, তাই তোমার নামটা বদলাইলে আমার নামও বদলাইতে বলিব। জানো তোমার কি নাম রাখিবে? মা বলিয়াছিল হরনাথ রাখিতে, কিন্তু ছোট খুড়ির পছন্দ হইল না, বলে পীতাম্বর রাখিতে। কিন্তু এ নাম আবার বড় খুড়ির পছন্দ না হওয়াতে অনেক তর্কাতর্কির পর বড় খুড়ি যে নাম রাখিতে বলিল তাহা হইবে স্থির হইল। তোমার নাম হইবে গদাধর। এ নাম আমার মাসির পছন্দ হইবে না, কিন্তু রাখা যখন হইয়া গিয়াছে আর তো বদলাইতে পারিবে না। আমার নাম বদলাইবার আবার কি দরকার পড়িল? তুমি বুঝি জানো না? মা জানি, বাবা জানি, আমি জানি, আর তুমি জানো না। তোমাকে বলিতে আমার নিষেধ করিয়াছে, তাই বলিব না। তোমাকে নিয়ে আমাদের বাড়িতে অনেক কথা হয়। তোমাকে চিরদিনের জন্য আমাদের বাড়িতে থাকিতে হইবে। তারা কোথাও যাইতে দিবে না। তারা বলে তোমাকে কেবল আমার সঙ্গেই মানাইবে, আর কারোর সঙ্গে না। আমি যদি না থাকি জোর করিয়া রাখিবে, বাঁধিয়া রাখিবে। হে, আমাকে বাঁধিয়া রাখিবে, এক সময় হুট করিয়া কোথায় চলিয়া যাইব? আসিলে তো। অনন্ত সত্যই যাইবার জন্য প্রস্তুত হইতেছে। পাঠশালায় ফিরতি পথে এক নাপিত বাড়িতে পেয়ারা গাছ ছিল। নাপিতানি একদিন তাকে পেয়ারা খাইতে দিয়াছিল, আর ছুটির দিন তাকে গিয়া রামায়ণ পড়িয়া শুনাইতে বলিয়াছিল। রামায়ণ শুনিতে শুনিতে নাপিতানি তার মনে এক অনির্বাণ অগ্নি জ্বালাইয়া দিল। অনন্ত, তোর রামায়ণ পড়া আমার খুব ভালো লাগে, তোকে আমি ভালো পরামর্শ দেই। তুই চলিয়া যা, এখানে তোকে 2য় শ্রেণী পড়াইয়া জেলে নৌকায় তুলিবে। অধিক পড়া তোর হইবে না, কিন্তু তোকে আরও শিখিতে হইবে।
বিদ্বান হইতে হইবে, বামন কায়েতের ছেলের মতো এলে বিয়ে পাশ করিতে হইবে। এই তিন কোণা পৃথিবী, চন্দ্র সূর্য ভূমণ্ডল সব তোকে জানিতে হইবে। সাত সমুদ্র 13 নদীর কথা, পাহাড় পর্বত হাওয়া প্রান্তরের কথা তোকে জানাইতে হইবে। এ সংসারে কত বই আছে, হাজার হাজার বই, লক্ষ লক্ষ বই, এক এক বইয়ে এক এক রকম কথা, তোকে সব পড়িতে হইবে, পড়িয়া সব শিখিতে হইবে। অত বই আছে সংসারে? আছে। এখানে থাকিয়া তা তুই কি করিয়া বুঝিতে পারিবি? এখানে থাকিলে তুই আর কখানা বই পড়িতে পাইবি? শহরে চলিয়া যা, কাছের শহরে নয়, দূরের। তুই এক্কেবারে কুমিল্লা শহরে চলিয়া যা। যামু যে, খামু কি কইরা? পড়ার টাকা পামু কই? পরের মাকে মা ডাকিবি, পরের বোনকে বোন ডাকিবি। ভগবান তোকে না খাওয়াইয়া রাখিবে না। তোর লেখাপড়াতে মন আছে, দেখিলে তারা তোর নিকট পড়ার বেতন লইবে না, নিজের খরচে তোকে বই কিনিয়া দিবে। অনন্ত এসব কথা শুনিয়া আসিত আর রাত দিন কেবল ভাবিত। অজানা একটা সহস্র লোক তাকে নিরবধি হাতছানি দিয়া ডাকিত। আনন্দের একটা অনাস্বাদিত উন্মাদনায় তার মন এক এক সময় ভয়ানক চঞ্চল হইয়া পড়িত। শেষে শীঘ্রই একদিন সে তার প্রার্থিত বস্তুর সন্ধানে পথে পা বাড়াইল। দুরাঙা প্রজাপতির পরবর্তী অংশটুকু শুনতে হলে আমাদের চ্যানেল ফলো করুন। আর আমাদের চ্যানেল ফলো করতে হলে কি করতে হবে? আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে গল্পকথার শ্রুতিপাঠ্য, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না, যাতে আমাদের অডিও বুক আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।